বাইরে গেছে সাউন্ড শোনা যায় কিনা দেখো তো। পুরো মোবাইলে কি সাউন্ড শোনা যাচ্ছে? যাচ্ছে স্যার। দেখো তো। হ্যালো, আরেকটু তুমি আসো। একটু ধাক্কা লাগলে পড়ে যাবে। হ্যালো, কি শোনা যায়? শোনা যায়? ঠিক আছে তো? ওকে। ধরেছে কি করো? ওকে তো? লাইভে ঠিক আছে? দর্শক ওকে আছে তো? সাউন্ড সব ওকে? তিনজন দেখছে স্যার। সাইড থেকে উঠে দেখা সাইড থেকে বন্ধ হবে, ঠিক আছে? সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের আলোচনার বিষয় তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ সেট সম্পর্কিত। আশা রাখি বন্ধুরা সেট সম্পর্কিত আমাদের ধারাবাহিক ক্লাসগুলো তোমরা পর্যায়ক্রমে যদি দেখো এবং বাসায় দেখতে চেষ্টা করো তাহলে সেট সম্পর্কে তোমাদের কোনো সমস্যা থাকবে না, এটা আমাদের বিশ্বাস। শুধু নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা নয়, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরাও আমাদের এই অনলাইন ক্লাসে যোগ দিতে পারো এবং তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায়ে সেট বিষয়ের জন্য তোমরা সমাধানগুলো দেখে নিতে পারো। আমরা আমাদের আজকের ক্লাসে একেবারেই প্রথম সেট সম্পর্কিত একেবারেই প্রথম থেকে শুরু করব। তাহলে আমরা একের পর এক দেখে নিই আমাদের আজকের আলোচনার বিষয়গুলো। আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব একটু ধারাবাহিকভাবে একটু দেখার চেষ্টা করি। বন্ধুরা, আমরা যেহেতু প্রথমে বলছি এটা আমাদের প্রথম ক্লাস সেট সম্পর্কিত এবং একেবারে প্রথম থেকে, এই জন্য আমরা প্রথমে সেটের ধারণা নেব, এরপরে আমরা যে সেটের সংজ্ঞা কি সেই বিষয় সম্পর্কে জানবো, এরপরে আমরা আসবো সেটের উপর সেট গঠনের নিয়ম যেটা আমাদের একান্তই দরকার সেট গঠন করতে গেলে, সে বিষয়টাও ভালোভাবে দেখে নেব। তারপরে আমরা আসবো সেটের উপাদান, সেটের উপাদান কাকে বলে, সেটের উপাদান কোনগুলোকে ধরা হয় এবং কোনগুলো সেটের উপাদান হবে না, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করব। এরপরে দেখব সেট প্রকাশের পদ্ধতি কি কি এবং কিভাবে সেটকে প্রকাশ করা হয় সেই প্রকাশ পদ্ধতিগুলোও দেখব এবং আমাদের লাস্টে যেটা দেখব সেটের প্রকারভেদ বা শ্রেণীকরণ সম্পর্কে জানব। সেটের প্রকারভেদ বা শ্রেণীকরণ সম্পর্কে আলোচনা করব। তাহলে বন্ধুরা, আমরা যেহেতু প্রথমে আমাদের বিষয় আছে সেটের ধারণা, আমরা কয়েকটা স্লাইড একটু কাগজটা নিচে পড়ে গেছে, ওই যে সাধারণ জ্ঞানের ওপরে যাবে একটু। ঠিক আছে, সমস্যা নেই। দেখো আমরা সেটের ধারণাটা কিভাবে আসছে একটু দেখি। দেখো সেট শব্দটি আমাদের কাছে একটি অতি সুপরিচিত শব্দ। আমাদের ব্যবহারিক বিভিন্ন দ্রব্য বা বস্তু সামগ্রীকে আমরা সেটের মাধ্যমে চিনি, যেমন ডিনার সেট, সোফা সেট, টি সেট, গহনা সেট, জ্যামিতি বক্স সেট, থ্রি পিস সেট, নবম শ্রেণীর এক সেট বই ইত্যাদি অনেকই হচ্ছে। আর আমরা যে সেট সম্পর্কে আলোচনা শুরু করতে যাচ্ছি এই সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন জার্মান গণিতবিদ জস ক্যান। আর তার এই সেট সম্পর্কিত ধারণাটা বর্তমানে সেট তত্ত্ব নামে পরিচিত। বন্ধুরা, আমরা এখানে
সেট সম্পর্কে আলোচনায় আসার আগে কিন্তু আমরা বলছি যে সেট হচ্ছে আমাদের অতি পরিচিত একটি শব্দ, যেমন ডিনার সেট নিচ্ছি, সোফা সেট নিচ্ছি, অর্থাৎ আমাদের দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে আমরা অহরহ সেট কথাটি ব্যবহার করে আসছি। তাহলে আমরা কয়েকটা স্লাইড দেখে নেই আসলে সেট কেমন ভাবে গঠিত হয় বা সেট কি সেই বিষয়টা ধারণা নেওয়ার স্পষ্ট করার জন্য আমরা স্লাইড দেখি। দেখো এখানে আমরা একটা ডিনার সেট দেখছি, আমরা পর্যায়ক্রমে কয়েকটা স্লাইড দেখে নিই, তারপরে আমরা আলোচনায় আসি। ডিনার সেট, এখানে অনেকগুলো বস্তু বা জিনিসকে আমরা একত্রে করছি। এরপর আবার একটা ডিনার সেট দেখছি আমরা, দেখো এখানেও কয়েকটা কতগুলো বস্তু বা জিনিসকে আমরা একত্রে করছি। এরপর আমরা যদি টি সেট দেখি, দেখো এখানেও টি সেটেও কিন্তু কতগুলো বস্তু আছে এখানে। এরপরে যদি আমরা জ্যামিতি বক্স সেট দেখি, দেখো জ্যামিতি বক্স সেট আমরা কি দেখছি, জ্যামিতি চিত্র অঙ্কনের জন্য, আসলে আমাদের ইমেজটা একটু ঘোলা হয়ে গেছে, তারপরেও জ্যামিতি চিত্র অঙ্কনের জন্য যে বিষয়গুলো লাগে সেইগুলো। এরপরে আরো একটা জ্যামিতি বক্স সেট দেখছি, দেখো আমরা এখানে সেট সম্পর্কিত কতগুলো চিত্র দেখলাম, তাহলে এখান থেকে আমরা কিন্তু সেটের একটা ধারণা পেয়ে যাচ্ছি। সেট গঠন করতে গেলে বা সেট তৈরি করতে গেলে অনেকগুলো বস্তু বা কতগুলো বস্তুকে সংগ্রহ করা হচ্ছে, এবং এই সংগ্রহের ক্ষেত্রে দেখো বিশেষ কিছু নিয়ম মেনে চলছি আমরা। যখন ডিনার সেটের ইমেজটা দেখছিলাম, ওই ক্ষেত্রে আমরা দেখছি কি ডিনার সেটে আমরা ওই ক্ষেত্রে কি দেখছিলাম, দেখো ডিনার সেটে ডিনার সংক্রান্ত বা খাদ্য পরিবেশন সংক্রান্ত জিনিসপত্রকে সমাবেশ ঘটাইছিলাম। আবার যখন আমরা টি সেট দেখছিলাম, দেখো টি সেটের টি পরিবেশন সংক্রান্ত কাপ, পিস, এই বিষয়গুলো। যখন আমরা জ্যামিতি বক্স সেট বা চিত্রটা দেখছি, দেখো এখানে আমরা কি দেখছি, এখানে আমরা দেখছি জ্যামিতি চিত্র অঙ্কনের জন্য যে বিষয়গুলো বা যে বস্তুগুলো প্রয়োজন হয় সেইগুলোকে আমরা জ্যামিতি বক্সের ভিতরে রাখছি। তাহলে সেটার সংজ্ঞা কি হবে আমরা মনে হয় ধারণা পেয়ে গেছি। প্রথম যেটা পেয়ে গেছি আমরা ধারণাটা, দেখো প্রথম ধারণা যেটা পাইছি কতগুলো বস্তুর সংগ্রহ হচ্ছে সেট। আসলে এটা কিন্তু আমাদের পারফেক্ট সংজ্ঞা না, কারণ আমরা সেট গঠনের ক্ষেত্রে কি দেখছিলাম বন্ধুরা, আমরা সেট গঠনের ক্ষেত্রে দেখছিলাম যে বস্তুগুলো একটা সুনির্দিষ্টভাবে থাকবে, যেমন ডিনার সেটে ডিনার সংক্রান্ত, টি সেটে টি সংক্রান্ত, আবার জ্যামিতি বক্স সেটে জ্যামিতি অঙ্কন সংক্রান্ত বস্তুগুলোর সমাবেশ। তাহলে এটা প্রথমটা আমাদের সংজ্ঞা হচ্ছে না। তাহলে কি আমরা বলতে পারবো বাস্তব বা চিন্তা জগতের বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট করা? এখানেও কিন্তু আমাদের নির্দিষ্টকরণ হয় নাই, তাহলে এটাকে আমরা সেটের সংজ্ঞা হিসেবে গ্রহণ করবো না। এগুলো ছিল আমাদের পুরনো সংজ্ঞা। এরপরেও যদি আমরা বলি না বাস্তব জগতের সকল প্রাণী বা উদ্ভিদের সংগ্রহকে সেট করে, এটাও কিন্তু আসলে সকল প্রাণী বা সকল উদ্ভিদকে নিয়ে আমরা সেট গঠন করলে সেটা প্রাণী বা উদ্ভিদের সেট হতে পারে, কিন্তু আমাদের নির্দিষ্ট বর্ণনা অনুযায়ী সেট হচ্ছে না। তাহলে সেট কাকে বলবো আমরা একটু আরো চিন্তা করি। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট করে। কেন সুসংজ্ঞায়িত বলছি, এখানে নির্ধারণ করে দেওয়া হচ্ছে। যেমন ডিনার সেটে আমরা দেখাইছিলাম কি ডিনার সংক্রান্ত বা খাদ্য পরিবেশন সংক্রান্ত বস্তুগুলোর সমাবেশ। যেমন আমরা আরো দেখছিলাম যে জ্যামিতি বক্স সেট বা জ্যামিতি চিত্র অঙ্কনের জন্য যে সেটটা আমরা দেখাইছি তোমাদের চিত্রে, সেখানে শুধুমাত্র জ্যামিতি বা অঙ্কের চিত্র অঙ্কন করার জন্য যে যন্ত্রপাতিগুলো লাগে সেইগুলো সমাবেশ ঘটাইছে। এখন যদি অঙ্কের যন্ত্রপাতি চিত্র অঙ্কনের জন্য যে বিষয়গুলো লাগবে ওর ভিতরে যদি আমরা একটা কাপ, পিস অথবা একটা প্লেট নিয়ে আসলাম, তাহলে কি সেটা আমাদের ওই জ্যামিতি বক্স সেট হতো না। এই জন্য সেটার সংজ্ঞা হবে বস্তু সুসংজ্ঞায়িত সংজ্ঞা, সুনির্ধারিত সংগ্রহ। বস্তু সুসংজ্ঞায়িত বা সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। এটা মনে রাখবে যে বস্তুর সংগ্রহ কিন্তু সেট না, কারণ আমরা অনেক সময় না বারবারই ভুল করি। অনেকেই বলে যে বস্তুর সংগ্রহ সেট, আসলে বস্তুর সংগ্রহ সেটের সংজ্ঞার একটা অংশ, কিন্তু সেই সংগ্রহটা হবে সুসংজ্ঞায়িত বা সুনির্ধারিত বা নির্ধারণ করে দেওয়া থাকবে। তাহলে আমরা সেট কাকে বলছি, বাস্তব বা চিন্তা জগতের বস্তু সুসংজ্ঞায়িত বা সুনির্ধারিত সংগ্রহকে আমরা সেট বলছি। তাহলে আমরা সেট সম্পর্কে আমাদের ক্লিয়ার। সেট সম্পর্কে কারো কোনো সমস্যা নাই তো? সেট সম্পর্কে আমাদের কোনো সমস্যা আছে? যদি সমস্যা থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমরা আরো বিস্তারিত আলোচনায় আসবো। এরপরে সেটের উপাদান কি আমরা একটু দেখি, পরবর্তী স্লাইডে চলে যাই। সেটের উপাদান বা এলিমেন্ট বলতে আমরা কি বুঝি একটু দেখো।
কোনো একটা সেটে যে বস্তু বা যে সংখ্যা, আরো একটু বলে নেই, সেটের উপাদান কিন্তু খালি বস্তু বা বস্তু না বা সামগ্রী না, সেটের উপাদান হবে বস্তু হতে পারে, সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, কোনো মানুষের নাম হতে পারে, এরকম যে কোনো বিষয় উল্লেখ থাকতে পারে। ঠিক, তাহলে সেটের উপাদান কাকে বলবো আমরা? কোনো একটা সেটের ভিতরে দেখো সেটে অন্তর্ভুক্ত বস্তুসমূহকে ওই সেটের উপাদান বা সদস্য বলবো। সেটে অন্তর্ভুক্ত বস্তুসমূহকে আমরা ওই সেটের উপাদান বা সদস্য বলবো। অর্থাৎ যে সমস্ত বস্তু নিয়ে কোনো সেট গঠিত হবে সেই বস্তুগুলোই হচ্ছে ওই সেটের উপাদান। আমরা একটা ডায়াগ্রাম দেখি তাহলে আরো ক্লিয়ার হবো। দেখো এখানে আমরা এ একটা সেট নিয়ে আসছি, এই এ সেটের ভিতরে এ বি সি, এখানে এ সেটের ভিতরে কি আছে আমাদের? এ বি সি তিনটি বস্তু আছে, তিনটি বস্তু। তাহলে এই তিনটি বস্তু হচ্ছে এ সেটের উপাদান। এই তিনটি বস্তুকে বলবো আমরা এ সেটের উপাদান। এই এ সেটের বাইরেও কিন্তু আরো তিনটা বস্তু আছে বা সংখ্যা আছে, যেমন এক্স ওয়াই জেড, কিন্তু এই এক্স ওয়াই জেড এ সেটের উপাদান হবে না। তাহলে আমরা ক্লিয়ার হলাম যে দেখো এ সেটের এ বি সেট যেখানে আমরা এবিসি বস্তুগুলো সমন্বয়ে গঠিত হয়েছে, সুতরাং এবিসি প্রতিটি বস্তুই হবে এ সেটের উপাদান, কিন্তু এক্স ওয়াই জেড বস্তুগুলো এ সেটের অন্তর্ভুক্ত নয়। কাজে আমরা এক্স ওয়াই বস্তুগুলোকে এ সেটের উপাদান বলবো না, এক্স ওয়াই বস্তুগুলোকে আমরা এ সেটের উপাদান বলবো না। তাহলে আমরা সেটের উপাদান সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। এখন উপাদান হলে কি হবে সেটা আমরা একটু পরে আসি, আমরা আরো একটু উপাদান কিভাবে চিহ্নিত করা হয় তার আগে আমরা একটু দেখে নিই সেট গঠন করতে গেলে কি কি নিয়ম লাগে। সেট গঠন করতে গেলে আমাদের কোন কোন বিষয় প্রয়োজন হয়? আমাদের সেটের অঙ্ক করতে গেলে বন্ধুরা, সেটের অঙ্ক করার জন্য কিন্তু সেট গঠন পদ্ধতিটা একান্তই জানা দরকার। সেট কিভাবে গঠিত হয়, সেটের ধর্ম কি, এই বিষয়ে যদি আমাদের একটু ভুল হয় তাহলে ওইটা সেট হবে না, আমাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে। এই জন্য সেট গঠনের সাধারণ নিয়মগুলো আমাদের খুবই প্রয়োজন। দেখো সেট গঠন করতে গেলে কি লাগবে আমরা দেখে নিই। সেটকে মানে তোমরা জানো কোনো একজন ব্যক্তি অথবা কোনো কিছুকে তার সম্পর্কে পরিস্থিতি লাভ করতে গেলে তার প্রথম নাম প্রয়োজন, নাম দ্বারা কিন্তু বস্তুর পরিস্থিতি চেনা যায়। তাহলে সেটের পরিস্থিতি জানার জন্য, একটা সেটকে চেনার জন্য সেটারও একটা নাম থাকে, সেটাকে সেটের প্রতীক আমরা বলতে পারি। সেই সেটকে বা সেটের প্রতীককে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এ বি সি বা এক্স ওয়াই জেড, ঠিক আছে তো, এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করতে হবে। এটা হলো প্রথম শর্ত। এই শর্ত যদি আমরা একটা সেটের নামে যদি আমরা এ বি বড় হাতের অক্ষর না ব্যবহার করি তাহলে সেটটা কিন্তু আমাদের হবে না। এরপরে দেখো সেটের উপাদানগুলো কেমন ভাবে, দেখো সেটের উপাদানকে সাধারণত ইংরেজি বর্ণমালা ছোট হাতের অক্ষর, সেটের উপাদানগুলোকে সাধারণত ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর দ্বারা চিহ্নিত করতে হবে। যেমন আমরা সেটের উপাদানগুলো এ বি সি 1 2 3 সংখ্যা অথবা ভগ্নাংশ, প্রথমটা অ্যালফাবেট নিতে পারি, নিউমেরিক্যাল নাম্বার নিতে পারি, অথবা ডিভিশনাল নাম্বার নিতে পারি। এভাবে আমরা সেটের উপাদান প্রকাশ করতে পারি। আবারও বলছি, সেটের প্রতীককে সবসময় বড় হাতের অক্ষর দ্বারা চিহ্নিত করতে হবে। সেটের উপাদানগুলো ছোট, যদি ইংরাজি বর্ণমালা দ্বারা লিখি তাহলে ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে হবে। সংখ্যা দিয়ে লিখলে তো সংখ্যাকে ছোট বা বড় হাতের অক্ষর নেই। এর পরবর্তী যেটা, সেটাও আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেটার সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে, অর্থাৎ কোনা দ্বারা আলাদা আলাদা করে সেকেন্ড বন্ধনী বা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। আমরা কোনো সেট গঠনের ক্ষেত্রে যদি এই তিনটা শর্তের 1 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত, 3 নম্বরের মধ্যে যে কোনো একটা ভুল করি তাহলে আমাদের সেট হবে না। আমরা ধরে নিতে পারি সেটের মৌলিক নিয়ম এই তিনটি। আসলে তোমাদের বইয়ে এভাবে হয়তো উল্লেখ নেই, আমি ডিভাইডেড করে দিলাম তোমাদের বোঝার জন্য, যাতে তোমাদের কোনো সমস্যা না থাকে। তাহলে সেট গঠন করতে পারবো অবশ্যই। তাহলে বন্ধুরা একটু দেখি তো তোমরা পারো কিনা। তাহলে বলো নিচের কোনটি সেট। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। নিচের কোনটি সেট হবে? আমরা তো সেট গঠনের নিয়ম, সেট কাকে বলে জানছি, সেট গঠনের নিয়মও জানছি, সেটের উপাদানও জানছি। তা নিচের কোনটি সেট হবে দেখি। এখানে কতগুলো রাখছি দেখো, একটা ক রাখলাম, খ রাখলাম, গ রাখলাম, ঘ রাখলাম, এই 4টি বিষয় রাখলাম। এখানে কোনটিকে আমরা সেট বলবো একটু দেখো। আমাদের কথা ছিল সেটের প্রতীক হবে বড় হাতের উপর, এটা ঠিক আছে। সেটের উপাদান হবে ছোট হাতের উপর, এটাও ঠিক আছে। সমগ্র উপাদানগুলো সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ হবে, এটাও ঠিক আছে। তাহলে আমাদের পরবর্তীগুলো আমরা দেখব, কিন্তু আমাদের প্রথমটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এই প্রথমটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটাকে আমরা কারেক্ট সেট ধরবো। দ্বিতীয়টার ভিতরে ভুলটা কোথায় দেখো, এ বড় হাতের অক্ষর আছে, এই
এবিসি ছোট হাতের অক্ষর আছে, এখানে থার্ড ব্র্যাকেট হয়ে গেছে, এই জন্য শুধু সেকেন্ড ব্র্যাকেটের পরিবর্তে থার্ড ব্র্যাকেট হয়েছে বলে এটা কিন্তু সেট হয় নাই। তৃতীয়টাই দেখি, দেখো সেটের নামটা হওয়ার কথা ছিল বড় হাতের অক্ষর, কিন্তু দিয়ে দিছি আমরা ছোট হাতের অক্ষর, তাহলে এটা তো হবে না। আরো যদি ডাইরে দেখি সেকেন্ড ব্র্যাকেট ঠিক আছে, কিন্তু উপাদানগুলো সব বড় হাতের অক্ষর হয়ে গেছে, এটাও আমাদের সেট হবে না। লাস্টেরটা দেখি, এই ডাইন সাইডটা পুরো ঠিক আছে, নামটা ঠিক নেই, এজন্য এটাকে আমরা সেট বলবো না। তাহলে তোমরা এটা স্পষ্ট মনে রাখবে, সেট গঠন করতে গেলে তিনটা নিয়ম অবশ্যই মেনে চলতে হবে, বা তিনটা মৌলিক নিয়ম আমাদের অবশ্যই মানতে হবে। যে কোনো একটা ভুল হলে সেট হবে না। আমাদের এখানে কারেক্ট অ্যান্সার তোমরা অবশ্যই বুঝে ফেলেছো, কারেক্ট অ্যান্সার হবে ক নম্বর। এবার আমরা কারেক্ট অ্যান্সার ক নম্বর পেয়ে গেছি। আমরা সেটের উপাদান কিভাবে প্রকাশ করা হয় সেটা একটু দেখবো। সেটের উপাদান, এ কিন্তু এ সেটের একটি উপাদান, বিও এ সেটের একটি উপাদান, সিও কিন্তু এ সেটের একটি উপাদান। এই উপাদানগুলোকে কিভাবে ইন্ডিকেট করা হয়, বা আমরা উপাদান এ যদি এ সেটের উপাদান হয় তাহলে আমরা কিভাবে ওইটাকে কি গাণিতিকভাবে কিভাবে প্রকাশ করব একটু দেখি। দেখো, এ সেটের উপাদান বা এলিমেন্ট হলে নিচের কোনটি সত্য হবে, আমরা অবজেক্টিভ আকারে নিয়ে আসছি তোমাদের বোঝার জন্য। দেখো, এ এলিমেন্ট অফ এ হবে, প্রথমটা ঠিক হবে না এ দ্বিতীয়টা ঠিক হবে, না তৃতীয়টা ঠিক হবে, না চতুর্থটা ঠিক হবে। দেখো, সেটের উপাদানকে এই চিহ্নটাকে আমরা এলিমেন্ট অফ বা উপাদান বলি, অন্যভাবে বলা যায় বিলংস টু বলে অনেকে। এটা না, আমাদের যেহেতু সেটের ক্ষেত্রে আমরা এলিমেন্ট অফ বলবো, বা আর সেট এ এলিমেন্ট অফ এ, যেহেতু সেটের উপাদান এ এলিমেন্ট অফ এ, বা এ সেটের উপাদান, এইটাই কারেক্ট হবে। এটা নট এলিমেন্ট, এ সেটের উপাদান নয়, কিন্তু আমরা বলছি এ হবে এ সেটের উপাদান। আর এখানে দেখো, এটা কিন্তু সেটের নাম, সেটের নাম হচ্ছে সেটের উপাদানের সদস্য হয় না, এইটাই এর সদস্য হতে পারে, এই জন্য এটাও হবে না। সেটের উপাদান হবে এইটা, এইটা হচ্ছে আমাদের কারেক্ট। এখানে এই চিহ্নটা সম্পর্কে আমরা পরে জানবো, এটাও না। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে ক নম্বর। ক্লিয়ার? তোমরা কমেন্ট করতে পারো, তোমাদের কমেন্ট বক্স আমরা আসবো, দেখি কে কত দ্রুত কমেন্ট করছো, কারণ ওখানে কে ফার্স্ট কমেন্ট করছো। তাহলে আমরা এটাও জেনে গেলাম সেটের উপাদান কোনগুলো, সেটের উপাদান কিভাবে সেটের উপাদান চেনা যায়, বা কোনো একটি সদস্য এ সেটের সদস্য যদি এ হয় তাহলে আমরা সেটাকে কিভাবে প্রকাশ করব সেটা আমরা দেখলাম এইভাবে, এই চিহ্ন দ্বারা। এরপরে দেখো, তাহলে আমরা আলোচনা এই পর্যন্ত কি করছি, আমরা যদি রিভিউ দেখি, সেটের ধারণা নিয়েছি, সেটের সংজ্ঞা নিচ্ছি, সেট গঠনের নিয়ম সম্পর্কে জানছি, সেট কোনো একটা গাণিতিক অঙ্ক দেখলে আমরা বলতে পারবো সেটা সেট কিনা, সেটাও দেখে বলে দিতে পারবো। সেটের উপাদান কোনটি, কোন উপাদান হলে কিভাবে প্রকাশ করব সেটাও আমরা শিখে নিলাম। এরপরে আমাদের আলোচনার বিষয় যেটা সেট প্রকাশের পদ্ধতি, সেট কিভাবে প্রকাশ করা যায়, সেটকে কিভাবে প্রকাশ করা যায়। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে আসি। দেখো, আমাদের উত্তর 5 নম্বর ছিল। আমরা প্রত্যেকটা স্লাইডের পরে আমরা সাধারণ কিছু প্রশ্ন রাখছি যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। সেট প্রকাশের পদ্ধতি তোমরা অঙ্ক কোর্স করো, দেখো আমরা অনেক সময় আমাদের অঙ্কের, তোমরা যেহেতু সেট সম্পর্কে অবশ্যই জানো, আমার বিশ্বাস সেট সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা আছে, এটা আমাদের প্রথম ক্লাস, এই জন্য এখন বিজ্ঞানীদের জন্য আরো ক্লিয়ারভাবে বোঝার জন্য আমরা বিষয়গুলো নিয়ে আসছি। দেখো, আমরা অনেক সময় একটা সেট লিখি, এমন হয়তো লিখলাম 7, 14, 21, 28 একটা সেট লিখলাম একভাবে। আবার অনেক সময় এই সেটটাকে আমরা দেখছি আমাদের বই এমন ভাবে দেওয়া থাকে, x has that x 7 এর গুণিতক এবং x less than equal to 28 এভাবেও দেওয়া থাকে। আসলে দুটো কিন্তু একই, এটা একভাবে প্রকাশ করা হয়েছে, এটাকে একভাবে প্রকাশ করা হয়েছে। প্রথমটাকে আমরা বলি তালিকা পদ্ধতি, প্রথম পদ্ধতিটার নাম হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি কাকে বলছি? এই তালিকা পদ্ধতি হচ্ছে যেখানে প্রত্যেকটা উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে, কমা ব্যবহার করা হবে, আর এটা হচ্ছে সাধারণ ধর্ম উল্লেখ থাকবে। কারণ এই সেটটা কি ছিল, 7 এর নামটা জানি আমরা, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, অর্থাৎ 7 এর গুণিতক, এবং সেই গুণিতকটা কোন পর্যন্ত 28 এর সমান অথবা 28 অপেক্ষা ছোট হবে। এখানে এই যে এই দুইটা পদ্ধতিতে সাধারণত সেট প্রকাশ করা হয়। আমরা আমাদের স্লাইডে চলে আসি।
তাহলে আমরা সাধারণত জানলাম কি সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটি, তোমাদের বই অনুসারে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটি। স্যার কাগজ দিলে ভালো তো স্যার, যে পদ্ধতিটা ঢেকে গেছে, পদ্ধতি ঢেকে গেছে, এইটা কাগজটা একটু পরে দেওয়া হতো। পদ্ধতি ভেঙে গেছে বলতে পদ্ধতির ওখানে এই ওই সাদা ওইটা করতে আপনি করেন, আমি লাগাই দিচ্ছি। এই যে এটা লেগে গেছে না। আর ঠিক আছে, আমাদের একটু টেকনিক্যাল সমস্যা আছে, আমরা আসছি ক্লাসে আছে। দেখো সেট প্রকাশের পদ্ধতি কয়টি এবং কি কি। সেট প্রকাশের পদ্ধতি কিন্তু দুইটি, সেই পদ্ধতিগুলো দেখি আমরা আগে আলোচনা করছি। প্রাচীন পদ্ধতি, আধুনিক পদ্ধতি এটা মিথ্যা কথা। তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি এটা হচ্ছে সঠিক। এছাড়াও আমরা আরো কয়েকটা বিষয় রাখছি, ভেনচিত্র পদ্ধতি ও সাধারণ ভাষাগত পদ্ধতি, এটা তোমাদের বই অনুসারে হবে না। তারপরে দেখছি আমরা তালিকা পদ্ধতি ও ভেনচিত্র পদ্ধতি, এটাও তোমাদের বই অনুসারে উল্লেখ নেই। তোমাদের বই অনুসারে উল্লেখ আছে শুধুমাত্র তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। বন্ধুরা এটা যেহেতু তোমাদের বইয়ে নেই, তারপরেও বলে রাখি সেট গঠনের জন্য কিন্তু আরো দুইটা পদ্ধতি আছে। সেই দুইটা পদ্ধতি হচ্ছে এইটা ভেনচিত্র, এই পদ্ধতিটা কিন্তু তোমরা অহরহ ব্যবহার করছো। ভেনচিত্র চিত্রের মাধ্যমে সেট প্রকাশ করা যায়, ওই পদ্ধতিটা নাম হচ্ছে ভেনচিত্র পদ্ধতি। আরো একটা পদ্ধতি আছে যেটা তোমার বইয়ের মধ্যে আলোচনা করা হয় নাই, সেটা হচ্ছে সাধারণ ভাষাগত বর্ণনা। তাহলে এই বিষয়টা আমরা আলোচনা করলাম তোমাদের বোঝার জন্য, কিন্তু আমাদের যদি অবজেক্টিভ প্রশ্ন আসে 30 সেকেন্ডের নক আছে, আমি করে দিচ্ছি। 30 সেকেন্ডের নক। 30 সেকেন্ডের জন্য, অর্থাৎ ওইখানে করলি তো তাহলে আমাদের এই কাজের কোনো দরকার ছিল না। হ্যাঁ ঠিক আছে, আমরা আবার আমাদের ক্লাসে চলে আসছি। দেখো একটু সমস্যা ছিল আমাদের বোর্ডে, এখন ঠিক আছে। এখন দেখো তাহলে সেট প্রকাশে তোমাদের বই অনুসারে যদি আমাদের অবজেক্টিভ আসে সেট প্রকাশের পদ্ধতি কয়টি, তাহলে অবশ্যই আমরা লিখব দুইটি। আমাদের পাঠ্য বইয়ে যে বিষয়গুলো আছে আমরা সেই বিষয়গুলো নিয়ে শুধুমাত্র আলোচনা করব, তার বাইরে কিছু আলোচনা করতে পারবো না, আমাদের সীমাবদ্ধতা এই পর্যন্তই। কারেন্ট চলে, সমস্যা হয়েছে, কারেন্ট চলে গেছে বন্ধুরা। একটু আমরা আসছি আমাদের একটু সমস্যা হচ্ছে, আমরা 5 মিনিটের মতো আমরা লাইনে চলে আসছি। কারেন্ট চলে গেছে আমাদের, আসলে কারেন্ট চলে যাওয়ার কারণে আমাদের সমস্যা হচ্ছে। কারেন্ট যাওয়ার সময় পাই না, বাইরে রোদ্র আছে তো, রোদ্রটাকে দেখি প্রত্যেকটি ক্লাসেই এই সমস্যা, কারেন্ট গেলেই সমস্যা। চলে আসছে, আমরা চলে আসছে। লাইন ডিসকানেক্ট করা নাই তো? না স্যার, রাতে বুঝতে স্যার ওটা বন্ধ করতে বলতে হয়। হ্যাঁ রাতে ওটা বন্ধ করতে স্যার, ওয়ার্ডের সমস্যা, ভিডিওর সমস্যা, ওটা বন্ধ করতে। কি বলে? ওয়ার্ডের সমস্যা, ভিডিওর সমস্যা, এটা হবে না। কি সমস্যা বলছে? অর্ডারের সমস্যা, ভিডিওতে সমস্যা, তাই তো মানে অডিও। পরবর্তীকার সমস্যা। এই সমস্যা আগের মতো হবে নাকি, যে এই লাইনে হচ্ছে ইয়ে কানেক্ট হয় না? নো একটু ডিসকানেক্ট। এটা তো আগের দিনই ওই একই সমস্যা ছিল, বিদ্যুৎ না থাকলে আমাদের এই সমস্যা হয়। এই লাইনে আমরা হচ্ছে কানেক্ট করতে পারি না কম্পিউটার। আসলে বিদ্যুৎ না থাকলে আমাদের নিজস্ব পাওয়ার দ্বারা আমরা এটা হয় না, আমাদের কানেক্ট হয় না। তারপরে আমরা একটু দেখি হয় কিনা, দেখি। আসলে বিদ্যুৎ না থাকলে আমাদের জন্য চরম সমস্যা হয়ে যায়, যেহেতু সম্পূর্ণ মেশিন ভিত্তিক। আমরা একটু চেষ্টা করি একটু সময়।
হ্যাঁ ঠিক আছে, আসছে আমাদের। আসলে বিদ্যুৎ ছাড়াও আমরা নিয়ে আসছি আমাদের লাইনকে। একটু নিচে স্যার, সমস্যা নাই, এদিকে করে দিচ্ছি। এই ঠিক থাকবে, এবার এটা আসবে। ঠিক আছে, ঠিক আছে না সব হ্যাঁ থেকে? স্যার। ওকে। তাহলে আমরা আবার ক্লাসে উঠছি। আমাদের আসলে এখন বিদ্যুৎ নেই, আমাদের নিজস্ব পাওয়ার দ্বারা আমরা আমাদের ক্লাস রানিং রাখছি। তো আমরা ছিলাম কোথায়? সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে আমাদের দুইটি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। যা হোক, এরপরে আমরা যে দুইটা পদ্ধতি সম্পর্কে জানলাম, এই তালিকা পদ্ধতি এবং আমাদের সেট গঠন পদ্ধতি, এই দুইটা পদ্ধতি সম্পর্কে একটু জানবো। দেখো, তালিকা পদ্ধতি কাকে বলছি? আমরা আগে কিন্তু কিছুটা ধারণা নিয়ে নিয়েছি। এই তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি সম্পর্কে। তারপরে আমরা আবার বিস্তারিত জেনে নিচ্ছি। দেখো, একটু দেখো, এখানে একটা সেট রাখছি 1 3 5 7 9 11 13 এবং 15। এখানে আমাদের 8টি উপাদান আছে। এই সেটটিতে কয়টি উপাদান আছে? 8টি উপাদান। এবং এই 8টি উপাদানই কিন্তু এখানে উল্লেখ আছে। এই 8টি উপাদানই এখানে উল্লেখ আছে। বি আর একটা সেট দেখো, এ ই আই ও ইউ। এখানে ইংরেজি বর্ণমালা স্বরবর্ণগুলো, যে 5টি স্বরবর্ণ বা ভাওয়াল আছে, সেই 5টি স্বরবর্ণ নিয়ে নিয়েছি আমরা এখানে। এই 5টি স্বরবর্ণ নিয়ে এখানে সেট হয়েছে এবং 5টি স্বরবর্ণই কিন্তু এখানে উল্লেখ আছে। এইগুলো এই দুটোকে আমরা বলছি তালিকা পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতি কি বলবো? এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর ভিতরে আবদ্ধ করা হয় এবং একই উপাদান থাকলে আমরা কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করে রাখি। এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি ছিল। আমরা একটু ফাস্ট হওয়ার চেষ্টা করছি, কারণ যেহেতু বিদ্যুৎ নেই আমাদের পাওয়ার কতক্ষণ সাপ্লাই দেবে এটা নিয়েও সমস্যা হতে পারে। তাহলে আমাদের তালিকা পদ্ধতি আমরা ক্লিয়ার। দেখো, সেই এখানে প্রত্যেকটা উপাদান, তালিকা পদ্ধতিতে প্রত্যেকটা উপাদান উল্লেখ আছে, অর্থাৎ 7 14 21 28, অর্থাৎ 7-এর গুণিতক 28 পর্যন্ত বা 28 সহ 7-এর গুণিতকগুলো, প্রথম 28 পর্যন্ত 7-এর গুণিতক। আর একটা দেখছিলাম আমরা ইংরেজি বর্ণমালার ভয়েলগুলোর সেট, যেখানে প্রত্যেকটা ভয়েলকে আমরা বা বর্ণকে আমরা উল্লেখ করছি, এ ই আই ও ইউ। এগুলোকে আমরা কি বলি? তালিকা পদ্ধতি। অর্থাৎ তাহলে তালিকা পদ্ধতিতে কোনো সেট তালিকা পদ্ধতি প্রকাশ করলে প্রত্যেকটা উপাদান উল্লেখ থাকবে এবং প্রত্যেকটা উপাদান কমা দ্বারা আলাদা করে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে। এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। আমরা এর পরে যাচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি বলতে শুধু সেটের ধর্মটা উল্লেখ থাকে, কিভাবে সেটা গঠিত হবে সেই ধর্মগুলো উল্লেখ থাকে। এক্ষেত্রে সেটের উপাদানগুলো আলাদাভাবে উল্লেখ থাকে না। তাহলে আমরা দেখি, যেমন এখানে একটা সেট লাগছে, দেখো এক্স সাজ দ্যাট এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং এক্স এর মান 15 সমান অথবা 15 অপেক্ষা ছোট, অর্থাৎ 15 অপেক্ষা ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে। এখানে কিন্তু আমরা উল্লেখ করি শুধু ধর্মটা, 15 অপেক্ষা ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যা সেট। এই যে দুটো অক্ষরটা, এটা আমাদের গণিতের ভাষায় আমরা বলি জ্যানো বা জেরু, বা যেখানে ইংলিশে বলি সাজ দ্যাট, সাজ দ্যাট। ঠিক আছে, জ্যানো। এর অর্থ তো আমরা গণিতে পড়বো, যেখানে বা জ্যানো বা সাজ দ্যাট। আমরা আরো একটু দেখি। দেখো, বি আর একটা সেট লিখলাম, এক্স বি সেটটা হবে এক্স সাজ দ্যাট এক্স ইংরেজি বর্ণমালা স্বরবর্ণ সমূহ, ইংরেজি বর্ণমালা স্বরবর্ণ সমূহ। এখানে শুধু ধর্ম ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখানে শুধু ধর্ম। আমরা জানি ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ কয়টি? 5টি। আমরা এর আগে দেখছিলাম। ইংরেজি বর্ণমালা স্বরবর্ণ নাই, ভাওয়াল বা স্বরবর্ণ, এই 5টিকে আমরা ইংরেজি বর্ণমালা ভাওয়াল বা স্বরবর্ণ বলছি। ঠিক আছে, এরপরে দেখো, তাহলে আমরা কি বললাম? এর পদ্ধতি কি কেমন পদ্ধতি ছিল? এর পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে এবং তথ্যগুলোকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়। তাহলে ক্লিয়ার? এখন আমরা সেই উদাহরণগুলো দেখছি যে এর আগে, যেমন একটা সেট, কেমন সেট, যদি এটাকে আমরা গঠন পদ্ধতিতে লিখছি, এখানে
এক্স সাজ দ্যাট এক্স, এক্স কেমন হবে 7 এর গুণিতক এবং সেই গুণিতকগুলো 28 এর সমান অথবা 28 অপেক্ষা ছোট। আর একটা সেট দেখছি 28 এর গুণনীয়ক, 28 এর গুণনীয়ক, এখানে গুণিতক বলছে, এখানে গুণনীয়ক, গুণিতক কি আর গুণনীয়ক কি তোমরা অবশ্যই জানো প্রথম ক্লাসে, অর্থাৎ বাস্তব সংখ্যার ভিতরে শেখার কথা, বা এখানেও ছেলের ক্ষেত্রে আমরা পরবর্তীতে আলোচনায় আসবো। এখানে আমরা আগেই ব্যাখ্যা দিচ্ছি এই চিহ্নটা কি দ্বারা, এই চিহ্নটা দ্বারা দ্বারা বা এরূপ যেন, দ্বারা বা এরূপ যেন বা সংক্ষেপে যেন বোঝায়, ইংরেজিতে আমরা সাজ দ্যাট বলি, ইংরেজিতে আমরা এটা কি বলি সাজ দ্যাট বলি। তাহলে টোটাল পড়লে কি হবে, এ একটা সেট এ ইকুয়াল হবে এক্স সাজ দ্যাট এক্স 7 এর গুণিতক এবং এক্স এর মান 28 এর সমান অথবা 28 অপেক্ষা ছোট, 28 এর সমান অথবা 28 অপেক্ষা ছোট। এই পদ্ধতিটাকে আমরা বলছি সেট গঠনের, সেট প্রকাশের গঠন পদ্ধতি, সেট প্রকাশের গঠন পদ্ধতি। গঠন পদ্ধতিতে উপাদানগুলো সরাসরি উল্লেখ থাকে না, সাধারণ ধর্মগুলো উল্লেখ থাকে, সাধারণ ধর্মগুলো উল্লেখ থাকে। তাহলে আমরা একটা পরবর্তী স্লাইডে একটু দেখি, দেখো তো এই যে 7, 14, 21, 28 সেটটিকে যদি আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কেমন হবে, আমাদের স্পষ্টত যেহেতু প্রত্যেকটা উপাদান উল্লেখ আছে, তাহলে এটা হচ্ছে এই পদ্ধতিটা কি বলছে আমরা তালিকা পদ্ধতি। এই তালিকা পদ্ধতির সেটটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে এখানে কিন্তু আমরা সেটটা দেখে দেখো 7, 14, 21, 28 7 এর গুণিতক এবং 28 এর সমান অথবা 28 অপেক্ষা ছোট, তাহলে কেমন হবে সেটটা হবে x সাজ দ্যাট x 7 এর গুণিতক এবং 28 এর সমান অথবা 28 অপেক্ষা ছোট। এটাই আমাদের উত্তর। আমরা আরো কতগুলো অপশন রাখছিলাম, দেখো অন্যগুলো হবে না। এখন প্রশ্ন আসছে ভাই এটা কেন হলো না 7 এর গুণিতক এবং x লেস দেন 28, কারণ আমাদের ওখানে 28 সহ আছে, কিন্তু এইটা লেস দেন দিলে 28 অপেক্ষা ছোট, 28 কে নেওয়া যাবে না, 28 এর ছোট, অর্থাৎ আমরা স্বাভাবিক সংখ্যা বলছে যদি বলতাম তাহলে x স্বাভাবিক সংখ্যা লেখা উচিত ছিল, আসলে x স্বাভাবিক সংখ্যা এবং 7 এর গুণিতক, ঠিক আছে। আর এখানে স্বাভাবিক সংখ্যা এবং এটাও হবে না, কারণ x স্বাভাবিক সংখ্যা হলে 7 এর বড় 8, 9, 10, 11 এগুলো হবে না। এখানে 7 এর গুণনীয়ক, 7 এর গুণনীয়ক এবং এত এটাও হবে না। গুণনীয়ক কি তোমরা জানো হয়তো, গুণনীয়ক অর্থাৎ কোন একটা সংখ্যার সাধারণ উৎপাদকগুলোকে যদি বসায় তাহলে এর গুণনীয়ক কত হবে, 7 একে 7, 1 হতে পারে আর 7 হতে পারে, এটা হচ্ছে 7 এর গুণনীয়ক। যদি আমরা 12 এর গুণনীয়ক দেখতাম তাহলে কি হতো, 12 কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায়, যেমন 1 হতে পারতো, 2 হতে পারতো, 3 হতে পারতো, 4 হতে পারতো, 6 হতে পারতো আর 12 হতে পারতো, এইটা হচ্ছে 12 এর গুণনীয়ক, এটা হচ্ছে গুণনীয়ক। আর এই যে 12, 24, 36, 48 এটা হচ্ছে গুণিতক। তাহলে 12 এর গুণনীয়ক কিন্তু এইগুলো, 12 এর গুণনীয়ক হচ্ছে উৎপাদকগুলো, সরি একে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে পাওয়া যায়। আর 12 এর গুণিতক বলতে 12 এর নামটা, ক্লিয়ার। তাহলে গুণনীয়ককে আমি সংক্ষেপে একটু দেখাই দিলাম। তাহলে আমরা এটুকু বলতে পারি আমাদের এই ধরনের অনেক অঙ্ক আছে আমাদের বইয়ে, যেটা 2 মার্কস হিসেবে থাকে। আমরা তালিকা পদ্ধতিতে তালিকা পদ্ধতিতে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি। এখন আমরা দেখি গঠন পদ্ধতিটাকে তালিকা পদ্ধতিতে নিয়ে আসতে পারি কিনা। মানে পরবর্তী স্লাইডে যাচ্ছে, দেখো দেখো এখানে একটা সেট দেওয়া আছে x সাজ দ্যাট x 7 এর গুণিতক এবং ওইটাই আমরা উল্টায় লিখছি, 7 এর গুণিতক এবং 28 এর সমান অথবা 28 অপেক্ষা ছোট, x স্বাভাবিক সংখ্যা উল্লেখ করলে ভালো হতো। তাহলে কত হবে 7 এর গুণিতক, 7 একে 7, 7 × 14, 3 × 7 = 21, 4 × 7 = 28, 28 এর সমান পর্যন্ত। তাহলে এটা হবে, এটাকে বলা হয় আমরা যখন প্রকাশ করব বা অঙ্ক করব s a ইকুয়ালটা তো a সেটের বর্ণনাকারী সমীকরণ, a সেটের বর্ণনাকারী বা a সেটের শর্ত হতে পাই, a সেটের শর্ত থেকে কি পাচ্ছি 7 এর যে সকল সংখ্যা 7 এর গুণিতক এবং 28 এর সমান অথবা 28 অপেক্ষা ছোট তাদের সেট। তাহলে 7 এর গুণিতক এবং 28 অপেক্ষা ছোট বা 28 এর সমান সংখ্যা কয়টি আছে, 7 আছে, সরি এটা হবে না, এখানে 21 নেই, ভুল বলছে। তাহলে আমরা পরবর্তীটা দেখি। এটা কিন্তু হচ্ছে 28 এর গুণনীয়ক হয়ে গেছে, গুণিতক না, 28 এর গুণনীয়ক। এটাকে দেখি 7, 14, 21, 28, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, গ নম্বর। ঘ নম্বর এটাও নেওয়া যাচ্ছে না, যদি 1টা না থাকতো তাহলে নেওয়া যেত, 1টা যদি না থাকতো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 7 এর গুণিতক এবং 28 এর সমান অথবা 28 অপেক্ষা ছোট হচ্ছে এই সেটটি।
ঠিক আছে, তাহলে আমরা কারেক্ট উত্তরটা পেয়ে গেলাম। আমাদের গ নম্বর হবে আমাদের কারেক্ট উত্তর। তাহলে আমরা তালিকা পদ্ধতি হতে গঠন পদ্ধতি প্রকাশ করতে পারি, আবার গঠন পদ্ধতি হতে তালিকা পদ্ধতি পুরো নিয়মটা আমরা দেখে নিলাম। এবার আমরা দেখব সেটের শ্রেণীকরণ। ওটা ছিল প্রকাশ পদ্ধতি, সেটকে শ্রেণীকরণ উপাদান অনুযায়ী সেটের শ্রেণীকরণ দেখি। দেখো তোমাদের বইয়ে 3টা নিয়ম আছে, তোমাদের বইয়ে সাধারণত 3 ভাবে শ্রেণীকরণ করা হয়েছে। দেখো, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট বা গণনা করে নির্ধারণ করা যায় বা নির্দিষ্ট, তাকে আমরা সসীম সেট বলি। তাকে কি সেট বলি? আমরা সসীম সেট বলি। অর্থাৎ যেমন আমরা যে সেটগুলো এই পর্যন্ত আলোচনায় নিয়ে আসলাম, প্রত্যেকটা সেট কিন্তু সসীম সেট ছিল। কারণ আমাদের একটা সেট এ, একটা সেট যেমন আমরা লিখলাম 7, 14, 21, 28, এখানে আমাদের কয়টি উপাদান আছে? 4টি উপাদান আছে এবং 4টি উপাদান উল্লেখ আছে, উপাদানগুলো আমরা গণনা করতে পারছি 4টি। তাহলে এই সেটটাকে আমরা কি বলবো? এই সেটটাকে বলবো আমরা সসীম সেট। যেমন আমরা উদাহরণ এখানে আছে এটাই। এরপরে যদি আমরা দেখি আরো একটা দেখছি, এখানে আমরা এটা তালিকা পদ্ধতি আর এটা গঠন পদ্ধতি, এই একই সেটকে আমরা ব্যবহার করছি। এরপরে আমরা দেখি অসীম সেট কাকে বলছি? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্দিষ্ট করা যায় না, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না বা অনির্দিষ্ট, তাকে অসীম সেট বলে। তাকে আমরা অসীম সেট বলছি। যেমন স্বাভাবিক সংখ্যার সেট, কতগুলো স্বাভাবিক সংখ্যা সেট কিন্তু আমরা বলতে পারবো 1 2 3, 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6, এটা হচ্ছে একটা অসীম সেট। তাহলে আমরা একটু দেখি। দেখো এই যে 1 2 3 4 আপ টু অর্থাৎ স্বাভাবিক সংখ্যা সেট, এর কতটি সদস্য আছে আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না, কারণ সসীম সেট ইনফিনিট, অসংখ্য। আবার এখানে বলা হচ্ছে x, আমরা এটাকে রাখছি গঠন তালিকা পদ্ধতি, এটা আনছি গঠন পদ্ধতিতে। দেখো x হাজার x সকল বিজোড় স্বাভাবিক সংখ্যা। বিজোড় স্বাভাবিক সংখ্যা কতটি সেটাও গণনা করা সম্ভব না। তাহলে আমরা দেখলাম আমাদের 2 ধরনের সেট পাইছি আমরা, একটা ছিল সসীম সেট আর একটা হচ্ছে অসীম সেট। কিন্তু কিছু কিছু সেট আছে যার কোনো সদস্য পাওয়া যায় না। এখন যদি আমি বলি তোমাদেরকে যে পৃথিবীতে 300 বছরের বয়সের যতজন লোক আছে তাদের একটা সেট করো, পৃথিবীতে কি 300 বছর বয়সের কোনো লোক আপাতত আছে? মনে হয় নেই। তাহলে ওখানে আমরা কোনো উপাদান পাবো না। এই জন্য ওই সেটকে আমরা বলবো কি? কোনো উপাদান নেই। ওই ধরনের সেটকে আমরা বলি ফাঁকা সেট। অর্থাৎ যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমরা 2 ভাবে প্রকাশ করি। এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে কিছুই না, আর অথবা এমপি, এই যে ওরি বা এমপি দ্বারা প্রকাশ করা হয়। আমরা সাধারণত এইভাবে লিখি, এই এমপি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে উদাহরণটা দেখি আমরা। দেখো এই যে একটা সেট রাখলাম ফাঁকা, অথবা আমরা গঠন পদ্ধতি যদি এমন বলতাম, এফ একটা সেট, এফ যার উপাদানগুলো হবে x, কেমন উপাদানগুলো হবে? স্বাভাবিক সংখ্যা এবং যার বর্গ ঋণাত্মক। আমরা জানি কোনো স্বাভাবিক সংখ্যার বর্গ ঋণাত্মক হতে পারে না, এটা অসম্ভব। তাহলে x কোনো স্বাভাবিক সংখ্যা নয় বা x এর মান একটাও পাবো না আমরা। যদি বলা হয় কোনো যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ ঋণাত্মক তাদের সেট তৈরি করো, এখানে আমরা এমন কোনো স্বাভাবিক সংখ্যা পাবো না যার বর্গ ঋণাত্মক হবে, কারণ কোনো সংখ্যার বর্গ ঋণাত্মক না, সব সংখ্যার বর্গ হচ্ছে ধনাত্মক হয়। তাহলে এই সেটটা ফাঁকা সেট। অর্থাৎ এই দুটো সেটকে আমরা এভাবেও লিখতে পারতাম, এই যে এমটি, এফ ইকুয়াল টু আমাদের সেই এটা এই এমটি সেট, অথবা এই যে ফাঁকা, এই 2 ভাবে লিখতে পারি। তাহলে তোমাদের বই অনুসারে কিন্তু আমরা সেট শ্রেণীকরণ পাইছি 3 ধরনের সেট। কয়েক ধরনের পাইছি? সাধারণত 3 ধরনের সেট পাইছি। একটা হচ্ছে শান্ত সেট বা সসীম সেট, আর একটা পাইছি অসীম সেট বা অনন্ত সেট, আর একটা পাইছি ফাঁকা সেট। আমি বলে নেই এছাড়াও কিন্তু সেটের শ্রেণীকরণে আরো কতগুলো বিষয় আছে, আরো কতগুলো নাম আছে যেটা তোমাদের বইয়ের মধ্যে উল্লেখ নেই। তবে আমরা অহরহ একটা বিষয় ব্যবহার করি, সেটা হচ্ছে আমাদের একক সেট। আসলে তোমাদের বইয়ের ভিতরে নেই, তারপরেও যেহেতু সেটের শ্রেণীকরণের একটা বিষয় বা একক সেট, অর্থাৎ ছোটভাবে বলে দেয় যে সেটের উপাদান সংখ্যা মাত্র একটি তাকে একক সেট বলা হয়।
বা ইউনিট সেট বলে, একক সেট বা ইউনিট সেট বলে। আমাদের আলোচনার বিষয় এটা না, আমাদের আলোচনার বিষয় হচ্ছে এখানে আমরা তিনটা দেখছি, এই তিনটা নিয়ে বন্ধুরা টাইমটা দেখাচ্ছে না স্যার। যাই হোক বন্ধুরা, আমাদের আজকের ক্লাসে আলোচনার বিষয় এই পর্যন্ত। আমরা অল্প বিষয় নিয়ে আলোচনা করছি। আর আমাদের ক্লাসের ভিতরে একটু ডিস্টার্ব হয়েছে, কারেন্ট ছিল না, এই জন্য আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের কিছুই করার নেই। কারণ বিদ্যুৎ যদি না থাকে, এখন আমাদের নিজস্ব বিদ্যুতে চলছে, না থাকে সেখানে আমাদের করার কিছুই থাকে না। আশা রাখি তোমরা ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে যদি দেখো এবং নিজেরা যদি বাসায় চেষ্টা করো, তাহলে সে সম্পর্কে সমস্যা হবে না। লাইভটা শেষ করো, শেষ হবে। তোমরা আবার পরবর্তী লাইভটা করো, দেখো আমরা পরবর্তী লাইভে আবার পরবর্তীতে লাইভে আসছে আরেকটা বিষয় নিয়ে, তোমরা একটু দেখে নাও আমাদের পরবর্তী ক্লাসগুলো কতটা ডাইনামিক এবং কতটা এক কথায় বলা যায় অ্যানিমেশন নিবা, সেটা আমরা একটু দেখাই দিচ্ছি। পরবর্তীতে আরো 5 মিনিট আমরা লাইভে থাকবো, এই লাইভটা শেষ করে।